রাহা দ্রুত সরে যেতে নিলেই তিশান প্রচন্ড রাগ নিয়ে রাহার হাতে হ্যাচকা টান মেরে থামিয়ে দিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। মুহূর্তেই রাহা স্থির হয়ে গেল, হাত দিয়ে গালটা চেপে ধরে ছলো ছলো চোখে তিশানের দিকে তাকালো। রাহার চোখে বিস্ময়, অভিমান আর ব্যথা একসাথে ফুটে উঠল। একে তো ইব্রাজের স্মৃতি হারানোর যন্ত্রণা, তার উপর তিশানের মায়ের। রাহা ছলো ছলো চোখে তিশানের দিক তাকাতেই তিশান ধমকে উঠে বলল, চোখ নিচে কর রাহা, মেরেছি তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু এইভাবে তাকিয়ে থাকলে আমার মুড আর নিয়ন্ত্রণে থাকবে না। তোকে মারার মুড বদলে গিয়ে অন্য কিছু করার মুড তৈরি হয়ে যাবে, আর তখন হয়তো আমি নিজেকেও থামাতে পারবো না। তিশানের গলায় সে হালকা হুমকির সুর আর চোখে গভীর কিছু লুকানোর ইঙ্গিত। রাহার গালটা তখনও জ্বলছে, কিন্তু তিশানের কথায় তার শীতধারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। সে কিছু বলতে পারলো না, শুধু অসহায় ভাবে তিশানের চোখ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করলো। তিশান দ্রুত রাহার হাত ধরে নিচে নামাতে নিলেই বুঝতে পারলো হাঁটতে কষ্ট হচ্ছে। পিঠে ব্যথা হওয়ার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। রাহা ব্যাপারটা বুঝতে পেরে তিশানের হাতটা ঝাটকা মেরে ফেলে দিয়ে বলল, খুব তো এসেছেন হিরোগিরি করতে, এখন নিজেই পঙ্গু হয়ে বসে আছেন। আমার সব কিছুতে ওনার বাধা দিতে হবে, আবার মারলোও আমায়। লাস্ট কথাটা বলতে বলতে রাহা নিজের গালে হাত বুলাতে লাগলো। একে তো রাহাকে থামিয়ে দেওয়ার রাগ, আবার হচ্ছে থাপ্পড় মারা রাগ। দুটো রাগের মিশ্রণে এই কথাগুলো বেশ তেজ নিয়েই বলেছে রাহা। পুরুষ লোকের রাগ ভয়ঙ্কর হয়, আর কথা যদি ওঠে তার শক্তি নিয়ে, তাহলে তো পুরুষের শক্তি যেন দ্বিগুণ বেড়ে যায়। তিশান প্রচন্ড জেদ নিয়ে রাহাকে দু হাতে 5 কোলো তুলে নিল। রাহা তো হতভম্ব, তিশান এ কি করছে। তিশানের চোখে মুখে যেন আগুন জ্বলছে। রাহা এক দৃষ্টিতে সেই আগুন জ্বলা চোখে মুখে তাকিয়ে রইল। রাহার চোখ মুখ ফ্যাকাশে, চোখ তখনও ছল ছলে, মাথা ঘুরছে। তিশান রাহাকে কিছুটা বুকের সাথে চেপে ধরে কানের কাছে ফিস ফিস করে বলল, তোরই ছলছল নয়নের দৃষ্টি আর তোর চাহনি, এটা শুধু চোখের চাহনি নয়, আমার জন্য ফাঁদ। এইভাবে বারবার তাকিয়ে তুই আমায় ধ্বংস করছিস জানিস। এই দৃষ্টি দেখলে আমার মনে হয় তোকে ছেড়ে খেয়ে ফেলে। তুই বুঝতেই পারলি না তুই কবে কিভাবে আমাকে পাগল বানিয়েছিস। দয়া করে আমার ভেতরের পাগলটাকে জাগিয়ে দিস না, তাহলে কিন্তু তোর রফা দফা অবস্থা হয়ে যাবে। রাহা পুরোপুরি স্তব্ধ। রাহা অবুঝ নয়, এত কিছুর পরেও সে অবুঝ থাকতে পারে না। তিশানের কথার মানেটা খুব বেশি না হলেও অল্প একটু বুঝতে পারছে, কিন্তু এতে তার তিশানের প্রতি মায়া নয়, বরং রাগ জন্ম নিচ্ছে। রাহার রাগের কারণ হলো তিশান তাকে বাধা দিচ্ছে সব কিছুতে। তারপর সেই দিনের গিটারের সেই কাহিনী, আজকে আবার কিনা মারলো। এরপরও কিভাবে তার প্রতি মায়া জন্ম নিতে পারে। রাহার আর ইচ্ছে করলো না তিশানের দিকে তাকিয়ে থাকতে। একে তো তিশানের মুখের এসব কথা, তার উপরে তিশানের চোখে মুখে এক উন্মাদনা আর জেদ, যেটার দিকে রাহা আর তাকিয়ে থাকতে পারলো না। বাহিরে তখনও হট্টগোল। মুনতাহারা পাগল প্রায়, মেয়ে তার চলে গিয়েছে আগুনের কাছে। যদিও তিশান যাওয়াতে একটু স্বস্তি পেয়েছে, কিন্তু এই বিপদে কতটা স্বস্তিতে থাকা যায়। রোকেয়া বেগম আর তানিয়া মৌ ওরা সবাই ততক্ষণে চলে এসেছে। তানিয়া মুনতাহারাকে জড়িয়ে রেখে সান্ত্বনা দিয়ে বলছে, কিছু হবে না। মুনতাহারা অস্থির হয়ে বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। তিশান রাহাকে 5 গোলো করে নামছে দেখেই মুনতাহারা তানিয়ার থেকে সরে দ্রুত তিশানের দিকে দৌড় লাগালো। তিশান মুনতাহারা পর্যন্ত এসে কোলে রাখা রাহাকে ঠাস করে ফেলে দিল। রাহা ধপ করে নিচে পড়ে যেতেই চোখ মুখ খিচে মা করে ডেকে উঠল। তিশান নিজের শার্ট প্যান্ট ঝাড়তে ঝাড়তে মুনতাহারার দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, জীবিত অবস্থায় আমি ফিরিয়ে দিয়েছি। নিচ থেকে রাহাকে টেনে তুলে মুনতাহারা শাসিয়ে যাচ্ছিল, কিন্তু তিশানের কথা শুনে এত দুঃখের মধ্যে কপাল চাপড়িয়ে বলল, তুইও না, এরকম একটা পরিস্থিতিতে এসব কথা আসে কিভাবে তোর মুখ দিয়ে? তিশান ঠোঁট উল্টিয়ে বলল, কিরকম পরিস্থিতি? হ্যাঁ, তোমার মেয়ে তো মরে যায়নি। এই যে জলশান্ত একটা পেতনি দাঁড়িয়েছে সামনে। তিশানের কথায় তানিয়া আর মৌ না হেসে পারল না। রোকেয়া আর মুনতাহারা হলো মায়ের জাত, তাদের কাছে তো এই মুহূর্তে মজা করা সাজে না। এদিকে তিশানের দিকে হা করে তাকিয়ে আছে রাহা। রাহা যেন কিছুই বুঝতে পারলো না। এই কি সেই তিশান যে কিনা একটু আগে কি সব করলো আর থাপ্পড়ও মারলো, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে কেবল দৌড়ে গিয়ে রাহাকে কোলে তুলে নিয়ে এসেছে। এগুলো বাদে আর কিচ্ছু হয়নি। রাহা আর অবাক হতে পারলো না। তিশানের দিকে তাকিয়ে বিড় বিড় করে বলল, নাটকবাজ। রাহা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো তিশানকে খাইয়ে দিচ্ছে রোকেয়া বেগম। রাহা ঠোঁট উল্টিয়ে বলল, বাপ রে, দামড়া গন্ডাটাকে খাইয়ে দেয়া লাগে নাকি?
মেয়ের কথা শুনে মুনতাহার ভালো লাগলো না। সে চায় মেয়ে ভদ্র হয়ে চলাফেরা করুক, বড়দেরকে সম্মান করুক। রাহার কথায় মুনতাহারা ধমক দিতে যাবে অমনি রোকেয়া বেগম বলল, আমার দামড়াটা যে হাতটাকে কুচি কুচি করে কেটে ফেলেছে সেটা কি জানিস তুই? এই হাত দিয়ে খাবার খাওয়া যায় নাকি রে? এত বড় ছেলে কিভাবে হাত কেটেছে এটাও নাকি জানে না। ঠিক ছোটবেলার স্বভাব, ছোটকালেও একই কাহিনী করত, তারপর জিজ্ঞেস করলে বলতো জানে না। রাহা বুঝতে পারলো তিশান যে সেদিন হাত কেটেছিল এটাই সেই ব্যাপার। রাহার একটু অন্যরকম লাগলেও দুষ্টুমি করার জন্য বলল, কিন্তু খালামণি, আমি তো জানি তোমার ছেলের হাত কাটার রহস্য। রাহার কথায় ওপাশে থাকা তানিয়ার মৌ দৃষ্টি দিল তিশানের হাত কাটার ব্যাপারে জানার জন্য। রোকেয়া বেগম তাড়া দিয়ে বলল, কি বলিস? তাহলে বল কিভাবে কাটলো এই হাত? তিশান ভাবছে এই বোকা মেয়ে আবার সত্যিটাই না বলে দেয়। তিশান আমতা আমতা করে রাহাকে থামাতে চাইলেও রাহা জোর করে বলল, খালামণি, তোমার ছেলে সদ্য একটা তরতাজা ছ্যাঁকা খেয়েছে। প্রেমিকা ধোকা দিয়ে অন্য একজনের বিয়ে করে ফেলেছে, আর সেই দুঃখে তোমার গন্ডার ছেলে হাত কেটে ফেলেছে। রাহার কথা শুনে এক একজনের মুখের ভঙ্গিমা এক এক রকম হয়ে গেল। তিশান নিঃশ্বাস টেনে মনে মনে ভাবলো, বাঁচলাম। তানিয়া আকাশ পাতাল কাঁপিয়ে হেসে দিল। মনে হচ্ছে রাহা কোনো জোকস বলেছে। অবশ্য জোকসই বলা যায়। মৌয়ের মুখটা দেখার মতো হলো। সে হয়তো তিশানের আলাভোলা মুখটা দেখে ভেবেছিল এই খিটখিটে মেজাজের ছেলের দ্বারা প্রেম করাই সম্ভব নয়, আবার ছ্যাঁকা। রোকেয়া বেগম ছেলের সম্পর্কে এমন কথা শুনে কিছুটা চিন্তিত হলেও মুনতাহারা রাহাকে দমিয়ে দিয়ে বলল, অসম্ভব। তুই বললেই আমরা বিশ্বাস করে নেব নাকি? আমার বোনের ছেলেকে কেউ ছ্যাঁকা দেবে এটা হতেই পারে না। এমন একটা সোনার টুকরো ছেলেকে কেউ ছ্যাঁকা দেবে তো দূরে থাক, উল্টো পিছনে লাইন লেগে থাকবে মেয়েদের। বাসায় এসে বসে থাকবে মেয়েরা। মুনতাহারা কথাটা বলার ছলে বললেও মৌয়ের গায়ে যেন কিছুটা লাগলো। সে সবার কথার মাঝে একটা ছোট্ট বাহানা দিয়ে বের হয়ে গেল। মৌয়ের যাওয়ার পানে তাকিয়ে রাহা ফের মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তুমি মেয়ের পক্ষ না নিয়ে ওনার পক্ষ নিচ্ছ আম্মু? মুনতাহারা আহ্লাদি হয়ে বলল, মেয়ে ভুল হলে কি মেয়ের পক্ষ নিব নাকি? রাহা কিছু না বলে মুখ ভেঙচি মেরে চলে গেল রুমে। তিশানের খাওয়া ততক্ষণে শেষ। রাহা রুমে এসে ভিজে চুলগুলো ছেড়ে দিয়ে আয়নায় চোখ রাখলো। রাহার এই ছোট্ট একটা মাথা, অথচ এই মাথায় কত রকমের কত কিছু চলে। রাহার ভীষণ ক্লান্ত লাগছিল। আয়না থেকে সরে গিয়ে একটু বিছানায় গা এলিয়ে দেবে ভেবে আয়না থেকে সরে যেতেই হঠাৎ খেয়াল করলো গালের দিকটাতে। না, গালে দাগ নেই। দাগ থাকার কথাও না। প্রায় অনেক সময় হয়েছে থাপ্পড় মারার। এরপর তো ওরা ওই বাসা ছেড়ে এ বাসায় আসলো। ওই বাসার অবস্থা এখন নাজেহাল। ছাদের রুমের সাথেই রাহাদের বাসা ছিল বলে প্রচন্ড ধোঁয়া আর আগুনের ফুলকি পানি সব কিছু মিলিয়ে বাসার অবস্থা অনেক খারাপ বিধায় রাহারা চলে এসেছে তিশানদের বাসায়। রাহা গালে হাত দিয়ে তিশানের দেওয়া থাপ্পড়ের কথা মনে হতেই রাহার চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। মনে মনে বিড়বিড় করে বলল, তিশান্নার বাচ্চা আমাকে মারে, কত বড় সাহস ওর! কিছু হলেই ওর মারতে কেন হবে, বেয়াদ্দপ বেটা! কথাগুলো বিড়বিড় করে রাহা আয়না থেকে সরে পেছনে তাকাতেই দেখলো তিশান। তিশানকে দেখেই রাহা আঁতকে উঠল। অনেকটা ভয় পেয়ে বুকে দুইবার থুতু দিয়ে ফের তিশানের দিকে তাকিয়ে দেখলো তিশান একেবারে রাহার নাকের ডগার কাছে এসে দাঁড়িয়ে আছে। রাহা নাক মুখ কুঁচকে বলল, শ্শ্, সরেন আপনি। কি সমস্যা আপনার? রাহার কথায় তিশান মুখ নিচু করে মুচকি হেসে বলল, আজ তো একটা সমস্যার সামনে দাঁড়িয়ে আছি, আলাদা করে আর কি সমস্যা লাগে? রাহার অনেক রাগ লাগছে এটা ভেবে যে তিশান সবার সামনে সাধু সেজে থাকে আর রাহার সামনে এসে নিজের মুখোশ খোলে। তিশান একটু এগিয়ে এসে ব্যথিত কণ্ঠে বলল, তাজ, পিঠে ব্যথা হচ্ছে, একটু মালিশ করে দিবি আয়। তিশানের কথায় রাহা নাক মুখ কুঁচকে বলল, ওয়াক্থ! আপনি না বলেন আমি নোংরা, তাহলে আবার আমার কাছে আসছেন কেন আপনি সাহায্য চাওয়ার জন্য? কথাটা বলেই রাহা তিশানের সামনে দু হাত তুলে বলল, এই যে আমার হাত নোংরা, নোংরা হাত আপনার গায়ে লাগলে ফোসকা পড়বে তো। তিশান 2 সেকেন্ড রাহার দিকে তাকিয়ে থেকে একদম রাহার সামনে আসতেই রাহা একটু সরে গেলেও তিশান পাশ কেটে টেবিলে থাকা মলমটা হাতে নিল। রাহা বুঝতে পারলো তিশান ওর দিকে আসতে চায়নি। যাক, বাঁচা গেল। তিশান মলম হাতে বের হয়ে যেতে নিবে অমনি রাহা চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস টেনে চোখ খুলতেই দেখে তিশান ফের রুমে আসছে।
একদম রাহার দিকে এগোচ্ছে। চোখে তার অন্যরকম নেশা। রাহার নিঃশ্বাস আবারও আটকে যাওয়ার উপক্রম হলো। ভয়ে গলা শুকিয়ে আসছে। তিশান রাহা পর্যন্ত এসে একটু থেমে রাহার দু হাত খপ করে নিজের হাতের মুঠোয় নিয়ে রাহার দু হাতে চুমু খেলো। রাহা তো স্থির। তিশান হাত দুটো সযত্নে ফেলে রেখে রুম থেকে বেরিয়ে গেল। তিশানের চোখের সেই গভীর দৃষ্টি যেন রাহার সমস্ত শক্তি শুষে নিচ্ছে। তার গলা শুকিয়ে কাঠ, হৃৎপিণ্ড যেন বুকে ধাক্কা মারছে। তিশানের আচরণে ভয় মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি জমা হতে লাগলো। তবে তিশান চুমু খেয়েই আবার এমন শান্তভাবে চলে গেল যেন কিছুই হয়নি। রাহা বিস্ময়ে এবং দ্বিধায় স্থির হয়ে রইল। সময় চোখের পলকেই যেন চলে যায়। তেমনি দেখতে দেখতে রাহার রেজাল্ট দেওয়ার দিন চলে আসলো। রাহার তখনও এ বাসায় রয়েছে। ও বাসায় মেরামত চলছে, কাজ কিছুটা ধীর গতিতে চলছে বিধায় এখনো শেষ হয়নি। তখন সকাল 10টা। বাহিরে রোদ ঝলঝল করছে। সূর্যের প্রখর তাপ। রাহার যেন সূর্যের তাপ গায়ে লাগে না। কাঁথা মুড়িয়ে ঘুমাচ্ছে সে। সারা রাত রেজাল্টের চিন্তা করে ঘুমোতে পারেনি বলে বেচারা এখন ঘুমোচ্ছে। তিশান ল্যাপটপ হাতে ড্রয়িং রুমে এসেই মুনতাহারার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আন্টি, তোমার মেয়ে কোথায়? মুনতাহারা মুখের কথা মুখে রেখেই তিশানের দিকে তাকিয়ে বলল। ঘুমাচ্ছে? তিশান কড়া চোখে চেয়ে বলল, তোমার মেয়ের আজকে রেজাল্ট বের হবে, জানো কি সেটা তোমরা? মুনতাহারা মুখে দেওয়া বাদাম চিবোতে চিবোতে বলল, ঘুমাচ্ছে মনে হয়। বাপ, গতকাল সারা রাত মেয়েটা চিন্তা করছে। এখন ঘুমাচ্ছে তো ঘুমাক, উঠলেই তো চিন্তা করবে। চিন্তা করলেই কি আর রেজাল্ট পাল্টে যাবে? যেটা হয়েছে সেটা তো আসবে। চিন্তা করতে করতে চোখের নিচে কালি পড়ে যায়। আমার পুতুলের মতো মেয়েটা নিজের যত্ন একেবারেই নেয় না রে। মুনতাহারার কথা শুনে তিশানের মাথা গরম হয়ে গেল। এরকম একটা মুহূর্তে এত আহ্লাদ, ইচ্ছে করছে হাতে থাকা ল্যাপটপটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারতে। তিশান দাঁত কিরমির করে বলল, আমি চিন্তা করছি এটার বেলায় কারো কিচ্ছু হচ্ছে না, আর ওই নবাবজাদের বেলায় যত আহ্লাদ। দেখাচ্ছি মজা। প্রচন্ড রাগে তিশান সোফায় ল্যাপটপটা রেখে টেবিল থেকে পানি ভর্তি জগটা হাতে নিয়ে হাঁটা ধরলো তানিয়ার রুমে। মুনতাহারা নিজের কাজে ব্যস্ত হয়ে গেল বলে তিশানকে খেয়াল করলো না। তিশান রুমে ঢুকেই দেখলো বিছানার এক কোণে চোখে মুখে মাথা সহ কাঁথা মুড়িয়ে একটা ছোট্ট কোরবালিশ হয়ে পড়ে আছে রাহা। অবশ্য কাঁথাতে ঢাকা থাকায় তার মুখ আর চেহারা দেখা যাচ্ছে না। তিশান চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, উপস, এই কাঁথা আমার তাজকে এইভাবে আষ্টে পৃষ্ঠে ছুঁয়ে আছে কেন? বেড়া লুচ্চা। মুহূর্তেই তিশানের রাগটা মাথায় চাড়া দিয়ে উঠল। শীতকে থামিয়ে দিয়ে ভাবলো, শিট, কাম অন তিশান, এখন ভালোবাসা দেখানোর সময় না। রাহা অন্যায় করেছে, সো তাকে শাস্তি পেতে হবে। তিশান কখনো কাউকে ছাড় দেয় না। সে যদি তিশানের প্রাণের চেয়েও প্রিয় হয়, তাজ হয়, তাহলেও না। রাহার মুখের কাছ থেকে টান মেরে কাঁথা সরিয়ে দিয়েই তিশান আর রাহার দিকে তাকালো না। কারণ ঘুমন্ত রাহার দিকে তাকালে যে তিশান যেটা করতে এসেছে সেটা করতে পারবে না। তিশান অন্যদিকে তাকিয়ে রাহার চোখে মুখে জগের সম্পূর্ণ পানি ঢেলে দিল। অমনি ঘুমন্ত রাহা ধরফর করে কাঁথা সহ উঠে বসলো। সামনে মূর্তির ন্যায় তিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে আরো বেশি অবাক হয়। চোখ পিটপিট করে তিশানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, হনুমান। তিশান রাহার হাত ধরে একটা ঝাঁকি মারতেই রাহার হুঁশ ফিরে আসলো। অমনি চিৎকার করে বলল, তিশান ভাই, করছেনটা কি? আমি তো পুরো ভিজে গেলাম। তিশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে জগটা পাশে রেখেই দু হাত পকেটে গুজে টান টান হয়ে রুম থেকে বের হয়ে গেল। রাহা তো অবাক, যেন কিছুই হয়নি। রাহা চোখ মুখ কুচকে বসে রইল। রাহার চিৎকারে ততক্ষণে তানিয়া আর মুনতাহারা চলে এসে, মুনতাহারা মেয়ের চিৎকার শুনেই বুঝতে পারছে তিশান 19-20 করেছে। তিশানকে বকতে বকতেই মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, তুই রেজাল্টের জন্য চিন্তা না করে ঘুমাচ্ছিলি বলেই এই শাস্তি। রাহা ঠোঁট উল্টিয়ে বলল, কিন্তু আমি তো সারা রাত চিন্তা করেছি মা, এটা কি যথেষ্ট ছিল না? মা আর মেয়ের বোকা বোকা কথা শুনে পাশ থেকে তানিয়া মুখ টিপে হাসতে লাগলো। রাহা সব ভুলে এবার রেজাল্টের চিন্তায় ডুব দিল। অর্ধভেজা কাপড় নিয়েই সোফার কাছে এসে তিশানের থেকে একটু দূরে বিড়াল ছানার মতো বসে পড়ল। চোখে মুখে ঘুমের রেশ, গায়ের জামা কুচকানো, এলোমেলো চুল, হালকা চিন্তিত আর বিরক্ত দেখা যাচ্ছে। এমন এলোমেলো বিড়াল ছানাটাকে কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে তিশানের। রাহা এভাবে সামনে থাকলে তিশানের কাজে মন বসছে না। তিশান এক পলক রাহাকে দেখেই ল্যাপটপের দিকে নজর দিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
ফ্রেশ হয়ে আয়। রাহা বাত সেধে বলল। উম, পরে করা যাবে। তিশান ধমকে বলল। যাইতে বললাম, এমন পেতনির চেহারা নিয়ে আমার সামনে বসে থাকবি না, সর সামনে থেকে। সকাল সকাল যেভাবে অপমান করছে, কিন্তু রাহা তেরে আসছে না, কারণ যতই হোক আজকে যে তার বিপদ, তাই রাহা চুপচাপ থাকছে। তবে মনে মনে যত পারছে তিশানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। রাহা একেবারে গোসল করেই নিল, এখন অনেকটা ফ্রেশ লাগছে। রাহার গোসল শেষ করতে করতেই রেজাল্ট পাবলিশ হয়ে গেল। ড্রয়িং রুমে চেঁচামেচি শোনা যাচ্ছিল। রাহা নিজেকে একটু গুছিয়ে যেই বের হতে নিবে, অমনি তিশান সামনে এসে দাঁড়ালো। তিশানকে দেখি রাহা থেমে গিয়ে মেকি হেসে বলল। রেজাল্ট কি হয়েছে ভাইয়া? তিশান মুখটাকে একেবারে অন্ধকার করে নিল। তিশানের মুখটাতে এভাবে আমাবস্যা নেমে গেল কেন, এটা ভেবেই রাহার চিন্তা বেড়ে গেল। রাহার চোখ মুখ ফ্যাকাশে করে তিশানের দিকে তাকাতেই তিশান একটু এগিয়ে এসে রাহার মুখের কাছে এসে বলল। আমার গাধি এই যাত্রায় পাস। তিশান আগে পরে কি সম্বোধন করেছে সেটাতে রাহার হুঁশ নেই। 5 শব্দটাতেই রাহা আটকে আছে। খুশিতে লাফাতে লাফাতে রাহা ড্রয়িং রুমে গিয়ে মুনতাহারাকে জড়িয়ে ধরল। মুনতাহারা বলছে, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে পাশ করেছে। আমি তো ভেবেছি তোর গোসল শেষ হয়নি, তাই তো বসে আছি তুই আসবি বলে। রাহা মায়ের সাথে আহ্লাদ শেষ করে ফোনটা তুলে কাউকে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতে রাহা মুখে হাসি নিয়ে বলল। আব্বু, আমি পাশ করেছি। রাহার বাবা ইয়া বড় হাসি টেনে বলল। রাহা হাসতে হাসতে ড্রয়িং রুমে বসে থাকা সবার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে বলল। এরা আব্বু, এরা বলেছিল। সবাই একসাথে হেসে উঠল রাহার কথায়। প্রতিটি মানুষের মুখে হাসি। তিশান দূর থেকে এসব দেখে বড় করে নিঃশ্বাস টেনে বিড় করে বলল। এই আনন্দ আর এই হাসিখুশি ভাবটাই তো দেখতে চাই। চাই মানে চাই, যে কোনো মূল্যে আমি আমার ফ্যামিলি আর আমার তাজের মুখে হাসি দেখতে চাই। অন্যের বাসায় আমরা যতই আদরে থাকি না কেন, তাও আমরা সেখানে অতিথি মাত্র। তেমনি ভুলে যাবেন না, এই পৃথিবীতে আমরা সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আমরা পৃথিবীতে অতিথি হয়ে এসেছি। আমাদেরকে একদিন বিদায় নিতেই হবে আসল ঠিকানায়। বাসা মেরামত করা ঠিকঠাক মোটামুটি হয়ে এসেছে, কেবল অমনি শরীফুল ইসলাম তারা দিচ্ছেন স্ত্রী আর মেয়েকে যেন বাসায় চলে যায় অতি দ্রুত। যতই হোক অন্য কারো বাসায় এতদিন থাকাটা তিনি ভালোভাবে নিচ্ছে না। যদিও ওরা এখানে থাকাতে কারো কোনো সমস্যা হচ্ছে না। বাসায় আগুন কিভাবে লেগেছিল সেটা অবশ্য তদন্ত করা হয়েছে। ইবরাজের রুমে একটা গ্যাস সিলিন্ডার চুলা ছিল, সেটাতে কোনোভাবে গ্যাস লিক হয়ে যায় আর অমনি সম্পূর্ণ রুম একদম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রাহাদের রুমের অর্ধেক অংশ পুড়ে গিয়েছিল, বাকি অর্ধেকের যা তা অবস্থা ছিল। 4 তলা রুম বাদ করে এখন নিচতলাতে উঠেছে রাহারা। 3 তলার ভাড়াটিয়ারা চলে গিয়েছে আগুন লাগার পরেই। এরকম একটা বাসায় নাকি ওরা থাকবে না। ওদের ভাষ্য মতে এই বাসায় বদ নজর পড়েছে, যে কারণেই একটার পর একটা অঘটন লেগেই আছে। মুনতাহারার অবশ্য এসব কথার মাথা ব্যথা নেই। এতদিন যাবৎ এ বাসায় থেকেছে, তাই আলাদা একটা মায়া জন্মেছে। এ বাসায় সব সুযোগ সুবিধা হয়ে গিয়েছে, তাই হুট করে পরিবর্তন করার কথায় মাথা আনেনি। রাহা বাসায় ফিরেই হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে পড়লো। যেমনই হোক রুমটা তো নতুন, কিছু কিছু গোছগাছ করা হয়েছে আর বাকিটা মুনতাহারা নিজ হাতে করবে। সেদিন আগুনে রুমের অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছিল। রাহা কেবল ফোনটা হাতে নিয়ে বের হয়েছিল, যে কারণে এই ফোনই তার কাছে আছে। মুনতাহারা বাসায় এসেই কাজে লেগে গেল। রাহা মায়ের সাথে কিছু করবে ভেবে উঠে দাঁড়ালো, কিন্তু এদিক সেদিক করেও যেন কোনো কাজ পেল না। মনে হচ্ছে সব কাজই তার মায়ের করার মতো, তার করার মতো কোনো কাজ নেই। রাহার হুট করেই মনে পড়লো একটু ওপর থেকে উকি মেরে আসা দরকার। উপরে নিজেদের পুরনো রুম, তারপর ছাদে ইবরাজের রুম। কে জানে আধো রুম আছে কি না সেগুলো। রাহা উপরে এসে প্রথমে নিজেদের রুমের দিকে তাকাতেই মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। রুমের দরজা নেই, যেটা আগে ছিল, তবে এখন এটা পোড়া বাড়ির মতো হয়ে আছে। পোড়া রুম বলা যেতে পারে। রাহা নাকে কাপড় গুঁজে ভেতরে প্রবেশ করলো। দরজার দিকটা একটু বেশি পুড়েছে, একদম কয়লা হয়ে গিয়েছে। রাহা নিজের রুমে এসে চারিদিকে চোখ বুলিয়ে দেখলো কিচ্ছু নেই। রাহা ধীরে ধীরে পুরো রুমের মেঝের দিকে তাকালো। ছাই আর ধুলোর স্তূপ যেন এক অদ্ভুত ধ্বংসাবশেষের গল্প বলে যাচ্ছে। দেয়ালের পরেস্তারা ঘষে পড়ছে আর আগুনে পুড়ে যাওয়া কাঠের গন্ধ এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঘরের কোণে একটা পুড়ে যাওয়া ফ্রেম পড়ে আছে, হয়তো কোনো ছবি ছিল সেখানে। রাহা সেটাকে হাতে তুলে নিয়ে দেখলো ফ্রেমের কাজ
পূর্ণ চূর্ণ হয়ে গেছে। রাহা বুঝতে পারলো এটা দেয়ালের পিঠে গুজে রাখা তারই ছোট্টবেলার একটা ছবি ছিল। তারপর তার চোখ আটকে গেল রুমের এক কোণে ইয়া বড় একটা ময়লার স্তূপ। মনে হচ্ছে যে লোকেরা রুমটাকে পরিষ্কার করার দায়িত্ব রয়েছে ওরা মনে হয় ময়লাগুলো সব একসাথে করেছে, হয়তো ফেলে দিবে কিছুক্ষণ পরে। ময়লাগুলোর মধ্যে প্রায় সব কিছুই আগুনে পোড়া জিনিসপত্র। রাহা পরিচিত গন্ধ শুকতে শুকতে ময়লার কাছে গিয়ে দাঁড়ালো। সরু চোখে ভালো করে ময়লাগুলোর দিকে কিচ্ছু সময় তাকিয়ে থাকার পর হঠাৎ আবিষ্কার করলো লম্বা মতো কিছু একটা দেখা যায়। দূর থেকে একটা লম্বা রড এনে ময়লাগুলো একটু নাড়িয়ে দিতেই সেখানে একটা পোড়া গিটার ভেসে উঠলো রাহার চোখের সামনে। গিটারের কাঠের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, কিন্তু স্ট্রিংগুলো অদ্ভুতভাবে অক্ষত। রাহা অদ্ভুত চোখে অর্ধপোড়া গিটারের দিকে তাকিয়ে রইল, যেন কোনো অনুভূতি হচ্ছে না তার। কষ্টটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। রাহা একটা দীর্ঘশ্বাস নিয়ে উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবলো এমনটাই হয়তো হওয়ার ছিল। যেটা হয়েছে সেটা মেনে নিতে পারলেই বাকি জীবন সুন্দর। রাহারও সুন্দর জীবন চাই, এই কষ্টকর কুৎসিত জীবন রাহার চাই না। রাহার অবাধ্য মন তার ছেলের সুরে রাহাকে হেয় করে বলে উঠল, এইটুকুতেই হাঁপিয়ে গেলে? মনের এহেন কথায় রাহা ভারী চিন্তায় পড়ে মনকে জিজ্ঞেস করে, এতটুকু যথেষ্ট নয় কি? এর থেকেও কষ্টকর কুৎসিত জীবনও হয় বুঝি? মন তো জবাব দিল, হয় মানে? আলবাত হয়। হয়ই না, বরং জীবন আরো আরো অনেক বেশি কষ্ট নিয়ে আসবে, শুধু মাত্র স্বয়ং তোমাকে শিক্ষা দিতে, পরিস্থিতি আর বাস্তবতা বোঝাতে। ভুল করতে করতেই শিখবে তুমি। মনে রেখো, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে শিখতেই হবে। শিখতে হবে মানে তুমি ভুল করবে, আর ভুলগুলো থেকে তো কষ্ট পেতে হয়। মনের এত বড় ব্যাখ্যা রাহার এই মুহূর্তে মেনে নিতে ইচ্ছে করলো না। বরং যখন যেটা হবে তখন সেটা না হয় মেনে নিবে আর শিখবে, এমনটা ভেবেই মনকে থামিয়ে দিল সে। হাজারো ভাবনার মধ্যে ময়লা পরিষ্কার করার দায়িত্বে থাকা লোকগুলো চলে আসলো বলে রাহা ওখান থেকে চলে আসলো। ভেবেছিল ছাদের রুমটাতে যাবে, কিন্তু আর যাওয়া হলো না, রুমে চলে আসতে হলো তাকে। মন্তাহারা টিভিতে আসক্ত। টিভিতে বাংলা চ্যানেলগুলোতে ধারাবাহিক নাটক আর নিউজগুলোই প্রায় সময় দেখে থাকে সে। দুই একটা ইসলামিক চ্যানেল আছে, সেগুলোতে কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে, ওগুলো দেখে। তাই খুব বেশি দেরি না করে নতুন টিভি নিয়ে আসা হলো বাসায়। টিভিতে ধারাবাহিক চলছে, মন্তাহারা মনোযোগ দিয়ে সেটাই দেখছে। রাহা এদিক সেদিক করছে। কতক্ষণ নিচের রুম বিছানা একটু গড়াগড়ি, আবার মায়ের সামনে এসে এটা ওটা খুঁটাখুটি। যেন সে কি করবে বুঝতেই পারছে না। মেয়েটা বড্ড একাকী না? খালামণির মেয়ে তানিয়া ছাড়া আর মিশার মতো তেমন কেউ নেই। স্কুলেও চলাফেরার জন্য ফ্রেন্ড ছিল, কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ডের কোনো কালেই ছিল না। প্রচন্ড মিশুকে মেয়েটার নিজস্ব কোনো ফ্রেন্ড নেই কেন, এটাও এই মুহূর্তে ভেবে পাচ্ছে না রাহা। অবশ্য ফ্রেন্ড নেই এমন কোনো ধারণা কখনো ওর মাথায় আসেনি, কিন্তু এখন এখন হঠাৎ আশপাশটাতে কেমন নাই নাই গন্ধ। এতদিন এসব ছিল না, এখন শুধু মনে হয় এটা কেন নাই, ওটা কেন নাই। এতদিন মনে হয় নাই তার কেন কেন বন্ধু নাই। স্কুলে গিয়েছে, মজা করেছে, চলে এসেছে, শেষ। কিন্তু এখন নাইয়ের লিস্ট খুলে বসেছে বলে মনে হচ্ছে অনেক কিছুই নাই। যখন আমরা নাইয়ের লিস্ট নজর দেই তখন অনেক কিছুই নাই মনে হয়। তাই যতদিন এই লিস্টে নজর দেওয়া না যায় ততই সুখী থাকা যায়। সব রকম ভাবনার মধ্যেই দরজার কলিং বেল বেজে উঠল। রাহা তখন চিন্তা ভাবনার মাঝে হাত ছুঁড়ে সোফায় বসে আছে। কলিং বেল শুনে মন্তাহারা দুইবার রাহার দিকে তাকিয়েছে, ভেবেছে মেয়েটা খুলবে, কিন্তু সে যে এই দুনিয়ায় আছে কিনা সেটাই নিশ্চিত না। না পেরে মন্তাহারা নিজেই উঠে গিয়ে দরজা খুলে দিল। তিশান রুমে ঢুকেই পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে সোফায় বসে একটা কুশন রাহার দিকে ছুঁড়ে মেরে রাহার উদ্দেশ্যে বলল, আসস দুনিয়ায়? রাহা আর মোড়া ভেঙে সোজা হয়ে হাত পা গুছিয়ে বসে বলল, না, কল্পনা রাজ্যে বিরাজমান ছিলাম। ডিস্টার্ব করলেন আপনি, কাবা মেহাদ্দি। বাসায় তেমন কিছু না থাকায় তিশান বাজার আর তার মায়ের দেওয়া অনেক কিছু নিয়ে এসেছে। মন্তাহারা সেগুলো নিয়ে কিচেনে ছুটলো, কিছু আবার ফ্রিজেও রাখতে হবে। রাহার কথায় তিশান নাক ফুলিয়ে চোখগুলো বের করে এনে বলল, যে কল্পনার রাজ্যে এই তিশান নেই, সেই রাজ্য আমি ধ্বংস করে দেব মেরি তাজ। রাহা বিরক্তিকর স্বরে মুখ ভেঙচি মেরে তিশানকে ব্যগ্র করতে করতে বলল, হ্যাঁ, তুই তো অবশ্যই জঙ্গলি হোস কিংবা অন্য কিছু, তবে তুই মহারানী, জঙ্গলের কিংবা আমার রাজ্যের।
রাহার কথায় তিশান মেরুদণ্ড সোজা করে বসলো। এ যেন উড়নচণ্ডী রাহা। রাহাকে আচ্ছা মতো ধোলাই দেওয়ার জন্য নিজেকে রেডি করছে। তারপর তিশান ধীর কিন্তু ধীর কণ্ঠে বলল। রাহা এই কথায় থমকে গেল। সে তিশানের দিকে সন্দেহের চোখে তাকিয়ে ভাবল, এগুলো কি শুধুই সিনেমা ডায়লগ? শুনে তো মনে হচ্ছে কোনো সিনেমা থেকে কপি করেছে বেটা তিশান না। ওপস, সে তো আবার নাটকবাজ। রাহাকে চুপ থাকতে দেখে তিশান জিজ্ঞেস করলো। কি এত ভাবছিস? রাহা আয়েশ করে বলল। ইদানিং নাটক সিনেমা বেশি দেখা হচ্ছে নাকি মিস্টার কনফিউজড? তিশান কপার কুঁচকে বলল। এত আজাইরা সময় আমার নেই। রাহা মাথা চুলকে বিড়বিড় করে বলল। তাহলে এইসব ডায়লগ কোথা থেকে আসে? তিশান একদম স্পষ্ট চোখে রাহার মুখের দিকে তাকিয়ে ছিল বলে কথাটা বুঝতে অসুবিধা হলো না। তিশান তীক্ষ্ণ কিন্তু শান্ত কণ্ঠে রাহার দিকে তাকিয়ে বলল। রাগিয়ে দিস না। রাহা তিশানকে ইচ্ছে করে খোঁচানোর জন্য বলল। তিশান রাহার মনোভাব চট করেই বুঝে গেল। রাহার মনকে বুঝে তিশানও সমান তালে নেচে বলল। বলেই তিশান রাহার দিকে হাত বাড়ালো। রাহা দ্রুত পিছিয়ে গিয়ে বলল। নিশ্চিত তোর সর্বনাশ। তিশান মুচকি হেসে বলল। তোর পেছানো জায়গা শেষ হলে তখন কি করবি? রাহা মুচকি হেসে বলল। তখন তখন আমি পালিয়ে যাব অন্য কোনো রাজ্যে। তিশান এবার তার কণ্ঠে গভীরতা এনে বলল। রানী পালায় না রাহা, তুই তিশানের রানী। পালাতে গেলে আমি নিজে তোকে ফিরিয়ে নিয়ে আসবো। রানী ছাড়া কি রাজ্য চলে বল? রাহা রাগ করার ভান করে মুখ ভেঙচি মেরে বলল। আপনি কিছু একটা বললেই সেটা হয়ে যাবে নাকি? আমার সিদ্ধান্তই চূড়ান্ত। রাজা রানী এসব মানি না আমি। তিশান কৌতুকভরা দৃষ্টিতে তাকিয়ে বলল। তোর সিদ্ধান্ত আবার কি? আমার সিদ্ধান্তই তোর সিদ্ধান্ত। আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি তোর, বেয়াদব। রাহা মুখে চাপা রাগ নিয়ে দ্রুত তিশানের সামনে থেকে পালালো। পুরুষ জাত ছুকছুক বিড়ালের মতো, যেভাবেই হোক পাত্তা পেয়েই ছাড়বে। তিশান রাহা যাওয়ার পানে তাকিয়ে মাথা চুলে ভিলি কেটে মুচকি হেসে বলল। এই লড়াইয়ে তুই হারবি রাহা, শুধু সময়ের অপেক্ষা। একটি বড় উঁচু গেট পেরিয়ে ধীর পায়ে হেঁটে ক্যাম্পাসে ঢুকলো রাহা। তার এক হাতে শক্ত করে ধরে রাখা ব্যাগ আর অন্য হাতে কখনো কখনো হিজাব টেনে ঠিক করছে। চোখে মুখে কিছুটা সংকুচিত ভাব। এটা ভেবেও বিরক্ত হচ্ছে যে সাথে কেউ আসলো না। অবশ্য প্রথম ক্লাসে সাথে কে বা আসবে? যদিও তিশান সাথে আসতে চেয়েছিল, কিন্তু রাহা একদমই তিশানের সাথে আসতে রাজি হয়নি। সম্পূর্ণ নতুন একটা জায়গা। শুধুমাত্র অ্যাডমিশনের সময় রাহা এসেছিল একবার, তখন অবশ্য সাথে মুনতাহারা আর তিশানও ছিল। আজকে তার প্রথম ক্লাস। নতুন জায়গা এসে কিছুটা অস্বস্তি অনুভব করছে, কিন্তু মনের মধ্যে অজানা আনন্দও ছিল। মনের মধ্যে একসাথে চঞ্চল ও ভারী করে তুলেছিল আনন্দরা। এসএসসিতে মোটামুটি ভালো একটা রেজাল্ট করে পাশ করার পরেই মোটামুটি লেভেলের একটা ভালো কলেজে অ্যাডমিশন নেয় রাহা। গায়ে কলেজ ড্রেস, চোখে মুখে অস্বস্তি নিয়ে এদিক সেদিক তাকাচ্ছে রাহা। খুব করে মনে হচ্ছে এখন অন্তত একটা বন্ধুর প্রয়োজন ছিল। এরকমটা মনে হলেও রাহার জেদি মন জেদ নিয়ে নিজেকে বুঝালো, যাকগে আমি একাই চলতে পারবো। মনের ভেতর সাজ সঞ্চয় করেই রাহা হাঁটা ধরলো ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। চারপাশে ফুল দিয়ে সজ্জিত মনে হচ্ছে কলেজের আশপাশ। ছেলে মেয়েরা এক ছুট দুই ছুট হয়ে দলে দলে যাচ্ছে ক্লাসের দিকে। সবার মধ্যে এক অন্যরকম নতুনত্বের উত্তেজনা। রাহা আপন মনে এদিক সেদিক তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনের কারো সাথে সজোরে ধাক্কা লেগে পড়ে যেতে নিবে অমনি একটা নরম তুলতুলে হাত রাহাকে আটকে দিল। আচমকা ধাক্কা আর হাতের টান খেয়ে রাহা প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেল। কোন রকম নিজেকে একটু সামলিয়ে নিল। হিজাব ঠিক করতে করতে সামনের দিকে তাকিয়ে দেখলো এক নজর, কিন্তু রাহা কিছু বলার আগে সামনে থাকা নিশা মুখ ফুলিয়ে বলল। দিলি তো স্বপ্নটা ঘুরা ঘুরা কইরা। কই ভাবছিলাম কলেজে আইসা ফার্স্ট দিন একটা সুন্দর পোলার লগে ধাক্কা টাক্কা খাইয়া প্রেম শুরু করবো। নিশার কথায় রাহা হতবম্ব। মাঝারি সাইজের, লম্বা, গায়ের রংটা কি সুন্দর, একেবারে যেন কাঁচা হলুদ। সকালের কড়া রোদ গায়ে পড়ে একদম চকচক করছে মুখটা। মাথায় হিজাব নেই, কোমর অবধি চুলগুলো পেঁচিয়ে বেনি করে রেখেছে। দেখতে কত স্নিগ্ধ লাগছে, অথচ আচরণ কেমন উড়নচণ্ডী। রাহা এতক্ষণ নিশাকে পরখ করে, তারপর সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলল। সরি, কিন্তু তুই তো গাড়ি করছো কেন? নিশা ভ্রু নাচিয়ে রাহার ওপর কোনো রকম ঝাঁপিয়ে পড়ে বলল। তুই কি আমার সিনিয়র? তোকে কি আপা কইতে হইব?
রাহা এবার আর কথা বাড়াতে চাইলো না। এই ছোট্টখাট্ট বিষয় নিয়ে কারোর সাথে তর্ক করতে ইচ্ছে করলো না রাহার। যে মেয়ে এখন যে কথাটা বলা দরকার সেটাই বলতে চায় না, সে কিনা এখন তর্কে যাবে। আর প্রথম দিন কলেজে এসেই সমবয়সী কোনো মেয়ের সাথে ঝগড়া করাটাও ভালো দেখায় না। রাহা পাশ কেটে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিশা রাহার হাতটা নিজের হাতে পেঁচিয়ে ধরে হাঁটা শুরু করলো। রাহা হাঁ হয়ে নিশার মুখের দিকে একবার আর নিজের হাতের দিকে একবার তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে মেয়েটা পাগল নাকি। নিশা রাহাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল,